আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিটিসিএল, এবং আপনাদের অনলাইন ব্যাচের এটা পঞ্চম অনলাইন ব্যাচ আমাদের, খুব সম্ভবত পঞ্চম অনলাইন ব্যাচের। কিছুই শোনা যায় না? কার নেট, আমার না তার? আচ্ছা, ওই যে বলছিলেন তার সমস্যা, আসলে সবাই শুনতে পাচ্ছে। তো আমি এই পঞ্চম অনলাইন ব্যাচের অ্যানালগ ইলেকট্রনিক্স পার্টটা আমি করাবো, আর আপনাদের সাথে আমি অ্যানালগ ইলেকট্রনিক্স পার্ট নিয়ে থাকবো। আর যারা এই মুহূর্তে আমাদের ক্লাসে জয়েন দিয়েছেন, যে যেখান থেকে দিয়েছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আপনাকে রিকোয়েস্ট করছি আমাদের ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য, এবং আপনার পরিচিতজন যারা দূর দূরান্ত থেকে যারা জব প্রিপারেশন নিতে চায় তাদের সাথে শেয়ার করার জন্য, তারা যেন দেখার সুযোগ পায়। তো আমি আসলে আপনাদের কাছ থেকে প্রথমেই জেনে নিতে চাচ্ছি যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমি প্রথমেই শুনলাম কেউ একজন অবজেকশন জানালেন, বাকিদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, আচ্ছা। আমাদের অলরেডি হচ্ছে আমরা আমাদের যে অ্যাপসের মাধ্যমে যারা জুম অ্যাপসের মাধ্যমে যারা ক্লাসে জয়েন করেছেন তাদের ফিডব্যাক পেয়েছি। যারা লাইভে ক্লাসটা দেখছেন তারা যদি একটু তাদের মন্তব্যটা জানাতেন সব কিছু ক্লিয়ার আছে কিনা। তো লাইভে কতজন আছে? ক্লিয়ার আছে? ওকে। তো আসুন প্রথমে আমি একদম জব প্রিপারেশনের কিছু দিক নির্দেশনা, তারপর আমরা কোন বই পড়বো, কোথায় থেকে পড়বো, ফুল একটা সিলেবাস দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের জব প্রিপারেশনের জন্য কি করতে হবে বা আমাদের পরীক্ষাগুলো কোথায় হয়, কি টাইপের হয়, এই বিষয়গুলো একটা ধারণা দেবো। দেওয়ার পর আমি আসলে আমার অ্যানালগ ইলেকট্রনিক্স নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমে আসেন আমি আপনাদের কাছ থেকে আপনাদেরকে একটা বিষয় জানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের জবের এক্সামগুলো কারা নিয়ে থাকে। তো মূলত আমরা যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিব, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য, আমরা যারা ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টের আছি, আমাদের সচরাচর পরীক্ষাগুলো সব থেকে বেশি অনুষ্ঠিত হয় বুয়েট। আচ্ছা, তারপর যেটা হয় সেটা হচ্ছে ডিপিআই, তারপর যেটা হয় MIST। হ্যাঁ, আচ্ছা, বুয়েট তো সবাই চিনি, ডিপিআইও সবাই চেনার কথা। আর ডিপিআইটা হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আর MIST এটা আবার মগবাজার ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি না, এটা হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, তো এই তিনটা প্রতিষ্ঠান নর্মালি আমাদের সব থেকে বেশি সংখ্যক জবের পরীক্ষাগুলো নিয়ে থাকে। তো সবার জন্যই আসলে প্রশ্নের মান বন্টনটা প্রায় সেম থাকে। আমাদের প্রায় সব জায়গাতেই প্রায় 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে, 100 মার্ক। তো 100 মার্কের ক্ষেত্রে এখানে আবার ভেরিয়েশন আছে। আমরা যেহেতু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে জবের এক্সাম দেই, শুধু আমাদের নন ডিপার্টমেন্ট পড়লে হয় না, এখানে আমাদের ডিপার্টমেন্টেরও বেশ কিছু বিষয় আসে। তো আসুন আমরা সেটা একটু দেখাই। 100 মার্কের যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে ডিপার্টমেন্টের এবং নন ডিপার্টমেন্টের, ডিপার্টমেন্ট যদি 50 মার্ক থাকে, নন ডিপার্টমেন্টেও 50 থাকবে। ডিপার্টমেন্টে যদি 60 থাকে, নন ডিপার্টমেন্টে 40 থাকবে। ডিপার্টমেন্টে যদি 40 থাকে, নন ডিপার্টমেন্টে 60 থাকবে। আচ্ছা, এটা একটা সময় হয়তো পিজিসিবির প্যাটার্নটা একটা সময় এরকম ছিল, যারা ডিপার্টমেন্টে 40 দিত, নন ডিপার্টমেন্টে 60 দিত। তাছাড়া বাদবাকি প্রায় সব জায়গাতেই কম বেশি আপনার 50-50 এবং 60-40 এই টাইপেরই থাকে। আচ্ছা, তো বইয়ের যদি জবের পরীক্ষাগুলো নেয় আমাদের, সেগুলোতে টাইম থাকে, টাইম অন আওয়ার। হ্যাঁ, বইয়ের যে জবের পরীক্ষাগুলো নেবে সেগুলোতে 1 ঘন্টা টাইম থাকবে। 1 ঘন্টার ভেতরে আপনাকে মানে মোস্ট অফ দ্য কেস, সবচেয়ে বেশিরভাগ সংখ্যক ঘটনাতেই 100 মার্কের পরীক্ষা দিতে হবে। তো বুয়েটের ক্ষেত্রে যে 1 ঘন্টা পরীক্ষা হচ্ছে, এই 1 ঘন্টার মধ্যে আপনাকে নন এবং ডিপার্টমেন্ট ফুলটা ক্লিয়ার করতে হবে। একটাই প্রশ্ন থাকবে, যেটাই প্রশ্ন সেটাই খাতা, এবং ওখানেই অ্যান্সার লিখতে হবে। তো নন ডিপার্টমেন্টটা সেখানে আপনার MCQ থাকে, MCQ বুয়েটের জন্য। বুয়েট নন ডিপার্টমেন্ট কি থাকে? বুয়েটে হচ্ছে নন ডিপার্টমেন্টটা MCQ থাকে। ধরেন যদি 50টা প্রশ্ন হয়, সেক্ষেত্রে 50টা MCQ থাকবে। এই প্রশ্নটা আপনার খাতার 2nd পেজ থেকে থাকে, আর খাতার ওপরে ফার্স্ট পেজ, যেটাকে ফ্রন্ট পেজ বলা হয়, সেখানে একটা OMR শিট থাকে,
যদিও সেটা আসলে মেশিন রিডেবল না, সেটা আসলে আপনার মানে নর্মালি ফটোকপি, সেখানে বৃত্ত ভরাট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে। আর ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন লেখা থাকবে, প্রশ্নের নিচে কিছু ফাঁকা জায়গা থাকবে এবং সেখানে আপনাকে অ্যান্সার করতে হবে। তবে যতটুকু জায়গা থাকে অ্যান্সার করার জন্য ওইটুকু জায়গায় যথেষ্ট। বুঝাইতে পারছি? বুঝছেন বুয়েটের বিষয়টা কি বোঝা গেছে? 1 ঘন্টায় পরীক্ষা হবে। নন ডিপার্টমেন্টের আপনার যদি 50, 40 অথবা 60 যত প্রশ্নই থাকুক না কেন, যত মার্কই থাকুক না কেন, সেটা এমসিকিউ হবে। এমসিকিউ এর জন্য আপনাকে বৃত্ত ভরাট করতে হবে। প্রশ্ন থাকবে সেকেন্ড পেজ থেকে, ফ্রন্ট পেজে এসে আপনাকে বৃত্ত ভরাট করতে হবে। এটা হচ্ছে নন ডিপার্টমেন্ট। আর ডিপার্টমেন্ট পার্ট হচ্ছে আপনাকে ছোট ছোট বা মাঝারি বা একটু বড় টাইপের, যেটা আপনি আসলে 1 ঘন্টায় কাভার করতে পারবেন এই রকমই প্রশ্ন দেবে। তো কি হবে, এই প্রশ্নগুলো থাকবে এবং প্রশ্নের নিচে কিছু ফাঁকা জায়গা থাকবে, সেখানে আপনাকে অ্যান্সার করতে হবে। নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট দুইটার জন্য খাতা একটাই। ঠিক আছে? বুয়েটের বিষয়টা কি বুঝছেন? যারা জুমে আছেন তারা তো রেসপন্স করতে পারেন, এবং যারা আমাদের হচ্ছে কি বলে ফেসবুকে লাইভে যুক্ত আছেন তারাও আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে। আমাদের প্রশ্ন দেখছেন, প্রশ্ন আমাকে জানালে আমি এটার অ্যান্সার করব। আপনাদের যদি কোনো কিছু জানতে চাওয়ার থাকে, কোনো বিষয় থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। কোনটা, কোন বিষয়টা? আচ্ছা, ও এমসিকিউ এর কথা বললাম যে আমাদের বুয়েট যে পরীক্ষাগুলো নেয় উপসহকারী প্রকৌশলী জবের পরীক্ষার জন্য, যে পরীক্ষাগুলো নেয় সেখানে নন ডিপার্টমেন্ট পার্টটা, সেখানে যদি 50 মার্ক থাকুক, 40 থাকুক অথবা 60 থাকুক, যে মার্কই থাকুক না কেন, সেটা এমসিকিউ থাকবে। অর্থাৎ 4টা অপশন থাকবে, প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে। আপনাকে সঠিক অপশন চুজ করে আপনার খাতার হচ্ছে যে ফ্রন্ট পেজে ওএমআর শিট থাকবে, ওই শিটে সেটাকে বৃত্ত ভরাট করতে হবে। অর্থাৎ বৃত্ত ভরাট, এক কথায় যেটাকে বোঝায় বৃত্ত ভরাট করতে হবে। 60টা প্রশ্ন, 40টা প্রশ্ন অথবা 50টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো কোথায় থেকে কি কি থাকে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তবে এখন এই পর্যন্ত যেটুকু বলছি সেটা হচ্ছে নন ডিপার্টমেন্ট বুয়েটের জন্য পুরাটাই এমসিকিউ এবং পুরোটাই বৃত্ত ভরাট। ক্লিয়ার? এবার ক্লিয়ার আপনি? আচ্ছা, এবার ডিপার্টমেন্ট বুয়েট যেটা করবে সেটা হচ্ছে আপনার ছোট ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন অথবা কিছু কিছু ক্ষেত্রে একটু বড় প্রশ্ন টাইপের ম্যাথমেটিক্যাল এবং হচ্ছে ফিগার, ম্যাথমেটিক্যাল এবং ফিগার এই টাইপের জিনিসগুলো তারা বেশি দেয়। তো সেক্ষেত্রে কি হবে, আপনার প্রশ্ন দেওয়া থাকবে, ধরেন একটা প্রশ্ন দেওয়া থাকলো, প্রশ্নের নিচে একটা ফাঁকা জায়গা থাকবে, যে জায়গাতে আপনি আনসার করবেন, তারপর আবার একটা প্রশ্ন, আবার ফাঁকা জায়গা, আবার একটা প্রশ্ন, আবার স্পেস, এইরকম। অর্থাৎ প্রশ্নের নিচে একটা ফাঁকা জায়গা থাকবে, সেখানে উত্তর লিখতে হবে, আবার একটা প্রশ্ন থাকবে, তার নিচে আবার ফাঁকা জায়গা থাকবে, সেখানে উত্তর লিখতে হবে। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে যারা অ্যাপসের মাধ্যমে আছেন। ওকে, আপনারা ক্লিয়ার বলতে বলতে তো 2-3 দিন চলে গেল মাঝখানে। এইটা হইলে তো সমস্যা। তাইলে যদি আমি 3বার ক্লিয়ার শুনতে চাই তাইলে তো আমার টাইম শেষ। 2-3 দিন করে যদি লাগাই ফেলেন, একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি রেসপন্স করবেন। আচ্ছা, এবার আসুন আমি বুয়েট নিয়ে কথা বললাম। এখন যদি আমাদের কোনো পরীক্ষা ডিপিআই এবং মিস্টে হয় সেক্ষেত্রে কি হবে? এই দুইটা জায়গায় আপনার হচ্ছে মেজরিটি মানে বেশিরভাগ সংখ্যক টাইমে আপনার 1.5 ঘন্টা টাইম থাকে, 1.5 আওয়ার, 1.5 ঘন্টা। বেশিরভাগ ক্ষেত্রে 2-একটা পরীক্ষায় সম্ভবত 1 ঘন্টার ছিল বা নাও থাকতে পারে সেটা। তবে মোস্ট অফ দ্য কেস 1.5 ঘন্টা। 1.5 মানে 1 ঘন্টা 50 মিনিট না, 1.5 মানে 1.5 ঘন্টা। হ্যাঁ, তো 1.5 ঘন্টা টাইম থাকে। সেক্ষেত্রে তাদের জন্য এই যে নন পার্ট যেটা আছে, নন ডিপার্টমেন্ট পার্ট, এই নন ডিপার্টমেন্ট পার্ট পুরোটাই লিখিত হবে। বুঝাইতে পারছি? পুরোটাই লিখিত হবে। আপনারা যে সহজে আরো বুঝবেন, পলিটেকনিকে নিশ্চয়ই অতি সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটা অপশন ছিল, যে 1 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আপনারা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো ছোট ছোট করে লিখছেন। তো এইরকম থাকবে, বলা থাকবে যে আপনার জাতিসংঘের মহাসচিবের নাম কি, প্রশ্ন থাকবে এবং একটু খালি জায়গা থাকবে, সেখানে আপনাকে লিখতে হবে এন্টোনিও গুতেরেস বা এইরকম টাইপের আপনার কিছু প্রশ্ন থাকবে, সেখানে খালি জায়গা থাকবে, সেখানে অ্যান্সার লিখতে হবে। তো তারা যেটা করে আপনার হচ্ছে ম্যাথগুলা ওখানে করতে হবে। হ্যাঁ, দেখা যাবে 4টা ম্যাথ থাকবে অথবা 2টা থাকবে, 5টা থাকবে, মানে থাকতে পারে, যে কয়টাই থাকুক না কেন, মার্ক নির্দিষ্ট।
কিন্তু ম্যাথগুলো আপনাকে ওখানে করতে হবে, আপনাকে ওখানে খাতা কলমে ওখানে ম্যাথ করতে হবে, ওখানে কিন্তু আপনার এমসিকিউ না, অর্থাৎ বৃত্ত ভরাট না। বুয়েট ছাড়া যদি আমাদের ডিপিআই এবং মিস্ট পরীক্ষা নেয়, এগুলোর ক্ষেত্রে নন ডিপার্টমেন্ট পার্টটা আপনার মোস্ট অফ দ্য কেস, মেজরিটি কেস যেটাই বলুন না কেন, এটাকে আপনার অ্যান্সার করতে হবে, টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখতে হবে। এখানে কোনো এমসিকিউ সচরাচর থাকে না, ঠিক আছে? অর্থাৎ বৃত্ত ভরাটের অপশনটা খুব সম্ভবত, খুব বেশি সম্ভবত থাকে না, খুব বেশি তারা হচ্ছে বৃত্ত ভরাটের অপশনটা রাখে না। এবার ডিপার্টমেন্টে কথা হচ্ছে, বুয়েটের জন্য আপনি যে প্যাটার্নে প্রিপারেশন নিলেন, বুয়েটের জন্য আপনি যেভাবে বললেন, এখানেও ঠিক একই রকম, কিন্তু একটু চেঞ্জটা হচ্ছে কোথায়? বুয়েটের ক্ষেত্রে আপনাকে বললাম, বুয়েটের ক্ষেত্রে আপনাকে বললাম ম্যাথ প্লাস হচ্ছে ফিগার, এই টাইপের প্রশ্নগুলা বেশি থাকে। থিওরিটিক্যাল প্রশ্ন থাকে না বললেই চলে, থিওরিটিক্যাল প্রশ্ন থাকে না বললেই চলে, ঠিক আছে? আচ্ছা, এবার ডিপিআই প্লাস মিস্ট যদি জবের পরীক্ষা নেয়, সেখানে আপনার এগুলা তো থাকবেই, প্লাস কিছু থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে, এখন সেই থিওরিটিক্যাল প্রশ্নগুলা কেমন এই সম্পর্কে একটু ধারণা দিই। সেটা হচ্ছে, আপনারা পলিটেকনিকে থাকতে আপনারা পার্থক্য পড়ছেন, যে বলা হইল যে আপনার হচ্ছে যে ওই যে ধরেন সাধারণ ডায়োড আর হচ্ছে জেনার ডায়োডের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, বা পার্থক্যগুলো লেখো, তো আপনারা ওখানে লিখছেন সেগুলা, বা আরও কিছু পার্থক্য থাকে, আপনাকে বলা হলো সার্কিট ব্রেকার এবং হচ্ছে ফিউজের মধ্যে পার্থক্য লেখো, তো আপনি কি করবেন? আমরা তো পলিটেকনিকে থাকতে একটা সুবিধা ছিল, আমরা 3-4টা পার্থক্য আসলে কমন সবই লিখতাম, যে এটা হচ্ছে আপনার গঠন জটিল, এইটার গঠন সহজ, এইটা দাম কম, এইটা হচ্ছে দাম বেশি, তারপরে এটা হচ্ছে টেকসই কম, এটা হচ্ছে টেকসই বেশি, এগুলো তো আমরা কমন লিখতাম। কিন্তু এই জবের পরীক্ষাগুলোতে যদি এরকম কাকুলি ফার্নিচার টাইপের আপনি পার্থক্য লেখেন, তাইলে কিন্তু হবে না। আপনার কিন্তু এখানে লজিক্যাল বিষয়গুলো লিখতে হবে, যেটা একদম আসলে লজিক্যাল এবং হচ্ছে যেটা ইফিশিয়েন্ট, এই টাইপের পার্থক্যগুলো লিখতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে বলা ভুল হবে, আমি কিছু পরীক্ষায় মিস্টে দেখেছি তারা পার্থক্যের বিষয় কি হয় সেটাও বলে দেয়, যে এই বিষয়ের ওপর আপনাকে পার্থক্য লিখতে হবে। উদাহরণ দিয়ে বলতে হয় যে আপনাকে যদি বলা হয় ফিউজ এবং সার্কিট ব্রেকারের মধ্যে পার্থক্য লিখুন, সেক্ষেত্রে তারা বলে দেবে অপারেটিং ভোল্টেজ কত, তারপরে হচ্ছে আপনার অপারেটিং টাইম, অপারেটিং ভোল্টেজ, এই বিষয়ের ওপর আপনি লিখুন। তো তার মানে এখানে থিওরি থাকে মানেই আসলে ওই রকম কাকুলি ফার্নিচার টাইপের থিওরি, বা হচ্ছে আপনার একদম কার্যপ্রণালী লেখুন এই টাইপের থিওরি, বা এই সূত্রের প্রমাণ করুন এই টাইপের থিওরিগুলো না, একদম লজিক্যাল কিছু থিওরি আসে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যখন মিস্ট এবং বুয়েটে পরীক্ষা দিতে চাচ্ছি, তখন আমাদের কি অ্যাড করতে হচ্ছে? অতিরিক্ত ম্যাথ তো থাকছেই, প্লাস ফিগারও তো আমরা করছি, পাশাপাশি আমাদেরকে থিওরিটিক্যাল বিষয়গুলোতে একটু গুরুত্ব দিতে হবে। কোন টাইপের থিওরি? লজিক্যাল টাইপের থিওরি। আবারও বলতেছি, কোন টাইপের থিওরি? লজিক্যাল টাইপের থিওরি। অবশ্যই যেই থিওরিগুলো লজিক্যাল হয় বা লজিক দিয়ে করা যায়, মুখস্থ না, এই টাইপের থিওরিগুলাই তারা দেবে। তার মানে আমরা যদি একটা ফুল প্রিপারেশন নিতে চাই, আমরা ওভারঅল যদি প্রিপারেশন নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ম্যাথ, ফিগার এবং থিওরি এই তিনটাতেই গুরুত্ব দিতে হবে। তো আমরা যেটা করব, আমরা বুয়েট, মিস্ট এবং ডিপিআই প্যাটার্নকে আদর্শ ধরে, আইডিয়াল ধরে আমরা আমাদের প্রিপারেশনটাকে আগায় নেব। যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টের আছি, আমাদের বুয়েট প্যাটার্নের সার্কুলারগুলাই সব থেকে বেশি, এবং বলতে গেলে আপনার অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি সংখ্যাটা। আচ্ছা, এর ছাড়াও আরও কিছু জায়গা আছে যেগুলোর আসলে পরীক্ষা এর বাহিরেও বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আপনারা পিএসসি নামে একটা কিছু শুনে থাকবেন, আর এখন তো খুব বেশি শুনবেন, 2 দিন পর পরই অবরোধ হচ্ছে, আন্দোলন হচ্ছে। তো পিএসসির সামনে বলেন, যেখানেই বলেন, তো পিএসসি সম্পর্কে আপনারা জানবেন, এবং আমরাও অনেক আন্দোলনে গেছি। তো যারা যান, আমি সবাইকেই আসলে বিভিন্ন বিষয় নিয়ে পিএসসিতে এখন সবাই যাচ্ছে। তো পিএসসি নামটার সাথে হয়তো আপনারা পরিচিত, কিন্তু আপনারা কি জানেন আসলে পিএসসির ফুল মিনিং কি? যারা পুরাতন আছেন তারা হয়তো জানেন, অনেকেই আবার ওই যে কি প্রাইমারি স্কুল সার্টিফিকেট ভাবে, এটা কিন্তু না, আসলে পাবলিক সার্ভিস কমিশন। তো এনারা বেশ কিছু পরীক্ষা নিয়ে থাকেন, হ্যাঁ, এনারা অনেকগুলো পরীক্ষা
মানে বেশ কিছু সংখ্যক পরীক্ষা নিয়ে থাকেন, যেটা হচ্ছে আপনার যেমন রেলওয়ে, জুনিয়র ইনস্ট্রাক্টর, তারপর ইনস্ট্রাক্টর, তারপরে এইরকম আরো অনেকগুলো পরীক্ষা তারা নিয়ে থাকেন। এখন খুব সম্ভবত আমাদের একটা দাবি, আমরা সবাই চাচ্ছি যে জুনিয়র ইনস্ট্রাক্টরের রেজাল্টটা যেন দ্রুত পাবলিশড হয়। আমরা জুনিয়র ইনস্ট্রাক্টরের পরীক্ষাটা বুয়েট নিয়েছিল, আমরা এখন সবার প্রাণের দাবি একটাই যে এই রেজাল্টটা যেন দ্রুত পাবলিশড হয়। দ্রুত তাইলে এক ঝাঁক মেধাবী মানুষ পলিটেকনিকগুলোতে ঢুকবে যারা টিচার হিসেবে এবং আপনাদেরকে শিক্ষা দেবে। তো যাই হোক, যারা গাজীপুরে ছিলেন, বিভিন্ন জায়গাতে ছিলেন, জব প্রিপারেশনে ছিলেন, তারা অনেক যোগ্য। এখন এই মানুষগুলোকে আন্দোলন করতে হচ্ছে রেজাল্টের জন্য, এটা আসলে খুবই দুঃখজনক। আমরা চাইছিলাম যে রেজাল্টটা হয়তো দ্রুতই হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। যাই হোক, আমরা তাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি আমি এই পিএসসি সম্পর্কে কথা বলতে গেলে, পিএসসিতে একটা সময় খুব বেশি সংখ্যক পরীক্ষা আমাদের হইতো না, কিন্তু ইদানিং বেশ কিছু পরীক্ষা হচ্ছে। যেমন আপনি রেলওয়ে বলেন, রেলওয়ে যদি বলেন, রেলওয়ে, তারপরে হচ্ছে আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, তারপরে হচ্ছে আপনার বিটিভি, হ্যাঁ বিটিভিতে উপসহকারী প্রকৌশলী পদে পরীক্ষা হয়। তারপর হচ্ছে এই বিটিভিটা আসলে এটা হচ্ছে আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। এইরকম কিছু 16তম গ্রেডের যে 10ম গ্রেডের যে জবগুলো আছে আমাদের, যেটা সরকার রাজস্ব খাতভুক্ত সরাসরি, এই টাইপের পরীক্ষাগুলো পিএসসি নিয়ে থাকেন। তো পিএসসির একটা সুন্দর প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নটাকে আসলে খুবই সুন্দর ছিল। তো তারা যেটা করেন পিএসসিতে যেটা হয়, এটা হচ্ছে আপনার পরীক্ষার আগে তারা কিভাবে পরীক্ষা নেবে বা পরীক্ষা নেওয়ার প্রসিডিউরটা কি হবে এটা জানায় দেয় নোটিশের মাধ্যমে। তো আগে যেটা হইতো আমি সেটা বলি, প্রথমে একটা হইতো, প্রিলিমিনারি, হ্যাঁ মানে প্রিলিমিনারি পরীক্ষা, মানে প্রিলিমিনারিতে কিছু বাছাই করতো, কিছু সংখ্যককে বাছাই করতো। সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যা খুব সম্ভবত 1000 জনের বেশি হইলেই তারা একটা প্রিলিমিনারি পরীক্ষা নিত 100 মার্কের। নেয়ার পরে এখান থেকে তারপর লিখিত পরীক্ষা হইতো। লিখিত পরীক্ষা একটা নির্দিষ্ট সংখ্যক মার্কের ওপর হইতো, হওয়ার পরে সেটা 200 অথবা 400 যে কোনো একটা নির্দিষ্ট মার্কের ওপরে হইতো, বা 100 যেটাই বলেন না কেন, নির্দিষ্ট একটা মার্ক তারা নির্দিষ্ট থাকে। এই মার্কের উপর লিখিত পরীক্ষা হওয়ার পরে তারপর ওখানে যারা উত্তীর্ণ হবে তাদের ভাইবা হইতো। তো 3টা ধাপে হইতো। তো এখন বিভিন্ন কারণে লোকবলের অভাব তাদের এবং পদ সংখ্যা বেশি, এবং এই প্রসিডিউসটা অনেক বড় ছিল, অনেক জটিল ছিল। এই প্রসিডিউসে আগানো অনেক দীর্ঘ টাইম বেশি লাগতো। তো তারা যেটা করলো যে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করার জন্য তারা এখন যেটা করছে, বেশ কিছু পরীক্ষায় তারা 200 মার্কের সরাসরি একটা এমসিকিউ নিচ্ছে। এটা সুবিধা অসুবিধার দিক নিয়ে আমি বলবো না, আমি যেটা বলবো এখানে হচ্ছে তারা চাইছিল যে সময়টাকে কমে নিয়ে আসার জন্য, এই দীর্ঘ প্রসেসটা যেন না হয়। তো এই জন্য তারা 200 মার্কের এমসিকিউ পরীক্ষা নিয়ে এখান থেকেই আসলে তার পরপরই ভাইবা নেওয়া শুরু করলো। তো এটা হচ্ছে তাদের পিএসসি প্যাটার্ন, এবং এটা খুব সম্ভবত এবং একদম এটা সবচেয়ে বেশি নির্ভর করে এইটা পিএসসি প্রত্যেকটা পরীক্ষার আগে তারা নোটিশের মাধ্যমে জানায় দেয় তারা কিভাবে পরীক্ষা নেবে। সার্কুলার হবে পরীক্ষার আগে বা 2-3 মাস আগে, পর্যাপ্ত সময় আগে আপনাকে জানায় দেবে তারা কোন প্যাটার্নে পরীক্ষা নেবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এবং এরপরে আসেন কিছু পরীক্ষা আমাদের কিছু প্রতিষ্ঠান নিজেরা নেবে। তো নিজেরা যেটা নেবে সেটা আসলে খুবই নগণ্য, একদম খুবই নগণ্য, আবারও বলছি খুবই নগণ্য। তো এই সংখ্যাটা খুবই কম, 2-3টা প্রশ্ন পরীক্ষা হয়তো আপনার সেটা 2 বছর 3 বছরের পরে বা 2-3 বছরের মধ্যে 2-1টা হয়, সেটা আসলে হিসাবে রাখা যায় না। তো নিজেরা যদি কোনো পরীক্ষা নেয় এই প্যাটার্নটা নিজেরাই ঠিক করে, এটা আসলে আমরা এখান থেকে বলে দিতে পারি না। তার মানে আমাদের টার্গেটেড প্রিপারেশন যদি নিতে চাই, আমাদের টার্গেট হচ্ছে 4টা হচ্ছে, আমরা যদি বুয়েট প্যাটার্নে প্রিপারেশন নেই, আমাদের পিএসসি বলেন যে কোনো জায়গায় বলেন, লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে গেছে, লিখিততে আর অতিরিক্ত ভাবতে হবে না। এখন পিএসসির ক্ষেত্রেও বলতেছি, লিখিত পরীক্ষা যদি কখনো হয় সে এখান থেকে আসলে হয়ে গেছে, এই প্রিপারেশনই এনাফ। এখন যদি আপনাকে এর বাইরে প্রিলিমিনারি ফেস করতে হয় বা অন্য কোনো পরীক্ষা ফেস করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে নন ডিপার্টমেন্টের একটা স্ট্রং যদি প্রিপারেশন থাকে তাহলে এটাও আপনি উতরে যাবেন। তো আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল একদম প্রথমে আমরা বুয়েট প্যাটার্নটাকে ফোকাস করা শুরু করব। পাশাপাশি যে আমাদের থিওরিটিক্যাল বিষয়গুলো হয়েই যাবে, তার মানে আমাদের এই 3টা প্রিপারেশন ক্লিয়ার হচ্ছে, এই 3টাকে আমরা আইডিয়াল ধরে আগাবো। এখন পিএসসির ক্ষেত্রে যদি 100 মার্কের এমসিকিউ হয়, 200 মার্কের এমসিকিউ হয়, সেক্ষেত্রে আপনাকে এমসিকিউ টাইপগুলোতে জোর দিতে হবে। তবে পিএসসির লিখিত পরীক্ষার ক্ষেত্রে এবং এমসিকিউ এর ক্ষেত্রে সেগুলো আমরা হচ্ছে আমাদের এই ক্লাসের পাশাপাশি এই জিনিসগুলো আপনাদেরকে দেখায় দেবো, যে কোন টপিক থেকে কতগুলো এমসিকিউ পড়বেন, কোথায় থেকে পড়বেন, এগুলো আমরা বলে দেব। তো এই যতটুকু আলোচনা হলো, এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা যারা এখানে? হ্যাঁ শিওর, বলেন।
জি, না না হয় না, না দুইটা পরীক্ষায় হয়নি, হয় না, এটা হয় না যখন আপনি বলবেন তখন সেটাকে আইডিয়াল হয়ে গেল যে সর্বদাই মনে হয় এমন হয়। তো বিষয়টা আসলে তা না, সর্বদাই এমন হয় না, আপনার দুইটা পরীক্ষার ক্ষেত্রে এটা হয়েছে। তো তার মানে এই না যে সর্বদাই এটাই হবে, এটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? হুম, কোনো প্রশ্ন করছে কেউ? দেখেন তো। বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের পাওয়ার সেক্টরের যত পরীক্ষা, পাওয়ার সেক্টরের যত পরীক্ষা, তার হচ্ছে আপনার 95% পরীক্ষা বুয়েটে হয়। পাওয়ার সেক্টরগুলো কি কি বুঝেন তো, তাই না? পাওয়ার সেক্টর যেমন পিজিসিবি, তারপরে হচ্ছে আপনার পিডিবি, তারপর হচ্ছে আপনার ডিপিডিসি, তারপরে ডেসকো, তারপরে আপনার নেসকো, তারপর এইভাবে চলছে। হ্যাঁ, ওয়েস্ট জোন, তারপরে হচ্ছে আপনার কোল পাওয়ার, এগুলো আরো আছে। তো এই টাইপের পাওয়ার সেক্টরের পরীক্ষা। তারপর হচ্ছে আপনার যেমন কমিউনিকেশন সেক্টর, যেমন আমি বিটিসিএল এ আছি, বিটিসিএল, তারপরে হচ্ছে বিটিআরসি, এগুলা। তারপর এর বাহিরে আসলে আমাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনের সত্যি কথা বলতে গেলে এর বাহিরে আর সার্কুলার নাই বললেই চলে। ও গ্যাস সেক্টর, সরি, গ্যাস সেক্টর আছে, গ্যাস সেক্টর। এই গ্যাস সেক্টরের মধ্যে বাফেক্স টাফেক্স আপনি সবগুলোই ফেলতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি জিটিসিএল, এইগুলো সবকিছুই ধরতে পারেন আপনি গ্যাস সেক্টরে যা আছে। এর বেশিরভাগ পরীক্ষা আমাদের বুয়েট হয়, এবং পাশাপাশি হচ্ছে আপনার সিটির পরীক্ষাগুলো এর আগে মিস্টে হইলো, তারপরে বুয়েটেও হতে পারে মিক্সড সিটি কর্পোরেশনের পরীক্ষাগুলো। তারপর হচ্ছে আপনার কিছু পরীক্ষা ডিপিআই, পাওয়ার সেক্টরের বা এগুলোরই কিছু পরীক্ষা ডিপিআই হয়। তো মানে এই টাইপের যে পরীক্ষাগুলো আছে আমাদের পাওয়ার সেক্টর, তারপর হচ্ছে আপনার গ্যাস সেক্টর, নেট সেক্টরের যেগুলো আছে, এই টাইপের পরীক্ষাগুলোতে আপনার বুয়েট, ডিপিআই এবং মিক্সড, এগুলোতেই বেশি হয়। তবে আপনার 95% হয় হচ্ছে বুয়েট। ক্লিয়ার? বাকি যে 5% থাকে, এই 5% হচ্ছে ডিপিআই এবং মিক্সড। ঠিক আছে, বুঝতে পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, 10ম গ্রেড বাদ দিয়ে আর কোন কোন গ্রেডে পরীক্ষা দিতে পারবেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আছি, চাকরি করছি বা করতে চাচ্ছি, আমাদের জন্য গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত গ্রেড হচ্ছে 10ম গ্রেড। আমাদের যে পদ, এই পদের জন্য এগেইনস্টে নির্ধারিত গ্রেড হচ্ছে 10ম গ্রেড। তো সেক্ষেত্রে আমরা 10ম গ্রেডটা আমাদের উপসহকারী প্রকৌশলী নামক যদি পদটা হয়, সেই পদের 10ম গ্রেড যে দেয়া আছে সেটা আমাদের। আবার এই 10ম গ্রেড কিন্তু জেনারেলদেরও আছে, সেটা অন্য বিষয়। যদি উপসহকারী প্রকৌশলী পদের নামে 10ম গ্রেড, নামে যে 10ম গ্রেড আছে সেটা হচ্ছে আমাদের, আমরা যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ জব প্রিপারেশন দিচ্ছি। খুবই ভালো কথা। এবার আমরা যারা পাওয়ার সেক্টর এবং হচ্ছে আপনার স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানগুলোতে জব করি, তো আমাদের গ্রেড কিন্তু আবার জাতীয় 10ম গ্রেডের সাথে মিলে না। 10ম গ্রেডের বেতন স্কেল হচ্ছে আপনার 16,500 বেসিক, খুব আমি যদি ভুল না করে থাকি। 10ম গ্রেড যেটা, 10ম গ্রেড আমি বাংলায় লিখি, 10ম গ্রেডের বেতন স্কেল হচ্ছে বেসিক হচ্ছে 16,500 টাকা। হ্যাঁ, বেসিক। তো এবার আমরা যারা পাওয়ার সেক্টরে আসি বা নেট সেক্টরে আসি, আমাদের ক্ষেত্রে বেতন গ্রেডটা, আমরা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করি। এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করার কারণে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কারণে তাদের নিজস্ব একটা বেতন গ্রেড আছে। তো সেই বেতন গ্রেডে আমি যেমন বিটিসিএল এ আসি, বিটিসিএল এ আমার গ্রেড হচ্ছে 8ম গ্রেড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 8ম গ্রেড, যার বেতন স্কেল কিছুটা আপনার হচ্ছে রাজস্ব খাতের 9ম গ্রেডের সাথে কিছুটা মিলে। তো যাই হোক,
এখন আপনি আমাকে বলছেন আমরা আরো কত গ্রেডে পরীক্ষা দিতে পারি। তো প্রথম কথা, আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অষ্টম সপ্তম, খুব সম্ভবত আমাদের অষ্টম হইলে অন্যদের অষ্টম, পাওয়ার সেক্টরের অষ্টম হবে কিনা আমি এক্সাক্ট জানি না, সেটা সপ্তম হতে পারে বা অষ্টম হতে পারে, তারা অষ্টম গ্রেডে। এটা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্রেড। তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্রেডের সাথে জাতীয় গ্রেডের মিল নাই। এবার আপনি আসুন, আপনি যদি জাতীয় গ্রেডের রাজস্ব খাতের গ্রেডের কথা বলে থাকেন দশম গ্রেড, সেক্ষেত্রে আপনি যদি এমন কোনো পদ থাকে যে হচ্ছে আপনার এইচএসসি বিজ্ঞান সমমান বলছে, যে এইচএসসি বিজ্ঞান সমমান, এসএসসি বলিনি কিন্তু, এসএসসি না, এইচএসসি বিজ্ঞান সমমান, এই ক্ষেত্রে যদি বলে, সেক্ষেত্রে সমমান বলা থাকলে ডিপ্লোমার অনেকেই অ্যাপ্লাই করে এবং অনেকের চাকরি হয়েছেও, এরকম নজির আছে। সেক্ষেত্রে আপনারা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এটা খুব সম্ভবত এসএসসি সমমান হইলে খুব সম্ভবত এটা বিভিন্ন গ্রেড থাকতে পারে, দশম গ্রেডের নিচে এইটা আপনার 12তম হতে পারে বা হচ্ছে আপনার 16তম হতে পারে, এইগুলো বিভিন্ন গ্রেড হতে পারে। তবে আমার জন্য নির্ধারিত গ্রেড, জাতীয় গ্রেড হচ্ছে দশম গ্রেড। তো এছাড়া যদি আপনি দশম গ্রেডের নিচের পদে কোনোটাতে আবেদন করার যোগ্যতা হন, যেখানে এসএসসি সমমান লেখা থাকবে, সেখানে আবেদন করতে পারবেন বিজ্ঞান সমমান। তবে চাকরি হয়, মোস্ট অফ দ্য কেসে চাকরি হয়, তারা নিয়ে নেয়, কিন্তু কিছু কিছু জায়গায় আবার নেয়ও না। তো যেটা নেয় না সেটা বাদ, যেগুলো নেয় সেগুলোকে যদি কাউন্ট করেন, সেক্ষেত্রে গ্রেডের এখানে ভেরিয়েশন হয়। এখানে আপনার 16তম হতে পারে, 16তম এসএসসি সমমান চাইতে পারে, আপনি সেখানেও আবেদন করতে পারেন, 15তম হতে পারে, 14তম হতে পারে, বিভিন্ন গ্রেডে হতে পারে। এটা আসলে নির্দিষ্ট না, মানে দশম গ্রেডের নিচের গ্রেডগুলো নির্দিষ্ট না, আপনি তো সমমান দিয়ে আবেদন করবেন, সেক্ষেত্রে কোথায় করবেন, কত গ্রেডে করবেন, এখানে কেউ আপনাকে বাধা দেবে না। আর কোনো প্রশ্ন? আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এবার আসেন, আপনাদের কি এই পর্যন্ত যারা এতটুকু দেখলেন, এইটুকুতে আপনাদের কোনো প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন আছে কারো? না হলে আমি পরের স্টেপে যাব। আছে? ওকে, খুব সম্ভবত প্রশ্ন নাই। ওকে, ফাইন। তাহলে আসুন এবার আমরা আসলে জব প্রিপারেশনের জন্য, আমাদের জব প্রিপারেশনের জন্য কোন বইগুলা পড়ব, কোন বই? আচ্ছা, আচ্ছা, আমি এইভাবে শিরোনামটা না দিয়ে আমি শুধু লিখি ট্রিপলি বক্স। হ্যাঁ, ট্রিপলি লেখাটা কিন্তু এখানে বৈধ নয়। আচ্ছা, ট্রিপলি জব প্রিপারেশন বুকস, এটা কিন্তু আসলে বৈধ নয়। আমরা ট্রিপলি এইভাবে লিখতে পারি না। ট্রিপলি বলতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বোঝায়, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বোঝায়। তো আসলে আমরা এখানে ডিপ্লোমার ক্ষেত্রে এটা ইউজ করা আসলে বৈধ নয়, তারপরেও আমি লিখছি। আচ্ছা, আমাদের লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে, যারা জুমে আছেন তারা একটু সময় দিবেন। এখানে কেউ প্রশ্ন করেনি? আচ্ছা, আবারও স্বাগতম আমাদের মানে লাইভ ক্লাসের দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা ট্রিপলি জব প্রিপারেশন বুকসগুলোর নাম জানবো। তবে প্রথম কথা হচ্ছে, আমি ট্রিপলি লেখা এইভাবে বৈধ নয়। এটা আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য, জব প্রিপারেশনের জন্য ট্রিপলি কথাটা লিখতে পারি না। তবু আমি এই ট্রিপলি দ্বারা বোঝাচ্ছি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার না? ঠিক আছে তো? আমার সাউন্ড কি ক্লিয়ার না? কেউ একটু সাড়া দাও তো।
আচ্ছা, তো এই মানে কোন বইগুলো আমরা জব প্রিপারেশনের জন্য আমরা কোন বইগুলো পড়বো? প্রথম কথা, আমাদের বেসিক একটা বই আছে যেটা আসলে রেজোন্যান্স, যেটা সবার কাছেই থাকে, রেজোন্যান্স ডিপার্টমেন্টের জন্য রেজোন্যান্সটা। আচ্ছা, এখন 2 নাম্বার যেটা, এই রেজোন্যান্স পড়ার পরেও আপনি জানেন হয়তো জব প্রিপারেশনটা দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে। আপনারা প্রশ্ন দেখছেন বা যারা হচ্ছে প্রশ্ন দেখেন নাই তারা প্রশ্ন দেখবেন, বুয়েটের যে পরীক্ষাগুলো হয় এখানে আমাদের একটা সাজানো গোছানো একটা, কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, একটু মিউট করে রাখতে হবে সবাইকে, হ্যাঁ একটু কাইন্ডলি আপনারা একটু মিউট করে রাখেন। আচ্ছা, তো রেজোন্যান্স বইটা আমাদের সবার কাছেই থাকে, লাস্ট এডিশনটা সবাই রাখতে পারে। পাশাপাশি আমাদের হচ্ছে অনেক বই, অনেক কিছু দরকার পড়ে, আরও ইংলিশ রাইটারের কিছু বই লাগে বা আরও কিছু বইয়ের দরকার পড়ে। তো সবগুলা বই যদি আপনি কিনতে যান বা কালেক্ট করতে যান, করার পরে আরেকটা জটিলতা সৃষ্টি হয়, সেটা হচ্ছে নোট বানানো। সবগুলো বই থেকে নোট করা আরেকটা জটিলতা সৃষ্টি হয়। তো এই সব কিছু চিন্তা করেই আমাদের কোচিং থেকে বললে ভুল হবে, আমরা ওই বইটাকে আসলে সাজেস্ট করি, সেটা হচ্ছে টেসলা। এই টেসলা নামে একটা বই আছে। আচ্ছা, এই টেসলাতে আপনি সবগুলা বইয়ের কম্বিনেশন পাবেন। আপনি ইংলিশ রাইটারের বইগুলো বলেন, তারপর আপনি রেজোন্যান্স বলেন, আপনি আরও বাজারের যে বইগুলো আছে, আমি নাম বলতেছি না, আমি নাম আসলে সবার নাম নিতেও পারি না সঙ্গত কারণেই। তো এই বইগুলা থেকে সব কিছু এখানে সাজানো গোছানো একদম পারফেক্ট করা আছে, একদম নোট করার মতোই। আপনি যেটা কষ্ট করে নোট করতে হইতো এই ঝামেলাটাও নাই। তার মানে ডিপার্টমেন্টের জন্য আমরা যদি রেজোন্যান্স অ্যান্ড টেসলা ফলো করি, টেসলা এবং রেজোন্যান্স যদি ফলো করি, তাইলে আর কোনো বইয়ের দরকার নেই, বাজারের আর কোনো বইয়ের দরকার নেই। আপনি ইংলিশ রাইটার বলেন, যেটাই বলেন, এইটা বলেন, ওইটা বলেন, কোনো বইয়ের দরকার নেই। পাশাপাশি আমরা যেটা করাবো, আমাদের এই ব্যাচে যারা ক্লাস করবেন, যারা আমাদের হচ্ছে আপনারা অনলাইন ব্যাচে ভর্তি হবেন, যারা একদম আমাদের সাথে থাকবেন, ক্লাস করবেন, আমরা তাদেরকে আমাদের শিট আছে, আমাদের প্রত্যেকটা টপিকের সাজানো গোছানো শিট আছে। শিটগুলো আমরা পিডিএফটা আমরা হচ্ছে এখানে পিডিএফটা দিব, সফট কপিটা আমাদের যে গ্রুপটা হবে সেই গ্রুপে। আর বাহিরের যারা থাকবেন তারা হচ্ছে চাইলে আমাদের বিভিন্ন আশেপাশে যে কম্পিউটার দোকানগুলো আছে এগুলোতে আমাদের শিট পাওয়া যায়, আপনারা এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আমাদের শিটগুলো ওপেন, আমরা সবাইকেই দিই, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে ভর্তি হন না হন, ক্লাস করেন না করেন, আপনারা শিট কালেক্ট করতে পারবেন। থার্ড আসলো যেটা, সেটা হচ্ছে শিট। আমাদের প্রত্যেকটা টপিকের সাজানো গোছানো শিট আছে। এই শিটের পেছনে সবুজ ভাইয়ের অবদান এবং প্রত্যেকটা টিচারের একটা আলাদা আলাদা শিট আছে। আমরা এই শিটটা ফ্রি সরবরাহ করব, সফট কপি ফ্রি সরবরাহ করব, সফট কপি। হ্যাঁ, সফট কপি মানে কি? যেটা আপনি আসলে অনলাইন কপি, যেটা হ্যাঁ যেটাকে আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমেইলে দেওয়া যাবে। আর বাকি যেগুলা হার্ড কপি কেউ নিতে চাইলে প্রিন্ট করে নিতে হবে, দোকান থেকে নিতে হবে, এটা আপনার ব্যাপার। আর এই দুইটা ডিপার্টমেন্টের জন্য আসলে এই দুইটা বই এবং আমাদের শিট, এটা হলে এর বাইরে আর কোনো কিছু আপনার দরকার নেই। ঠিক আছে? তো আপনি ডিপার্টমেন্টের জন্য এই 3টা জিনিস আসলে পড়লেই হবে। এবং আমরা যেটা করব, আমরা রেজোন্যান্স, টেসলা এবং আমাদের শিট, এই 3টার কম্বিনেশন করেই বেসে করাবো। আপনি বাসায় প্র্যাকটিস করবেন, সেখান থেকে প্রবলেম আসবে, আমরা সেই প্রবলেমগুলো এখান থেকে পর্যায়ক্রমে সলভ করব। আচ্ছা, এবার আসেন নন ডিপার্টমেন্ট। নন ডিপার্টমেন্টের জন্য আসলে কি কি পড়বেন? এখানে আর কার কোনো প্রশ্ন আছে এইটুকুতে? ওকে, আচ্ছা, নন ডিপার্টমেন্টের জন্য কি কি পড়বেন? নন ডিপার্টমেন্টের জন্য আসলে আমরা যেগুলো বলতেছি এগুলোই পড়তে হবে, বিষয়টা এমন না। আপনি চাইলে যে কোনো বই আপনার ভালো লাগতে পারে, আপনি যে কোনো বই কিনতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই। কিন্তু আমরা যেটা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। ঠিক আছে, খায়রুল বেসিক ম্যাথটাকে আমরা ম্যাথের জন্য সাজেস্ট করি। আপনি চাইলে কিনতে পারেন, লাস্ট এডিশনটা কিনতে পারেন। আর আপনি না চাইলে আসলে আপনি অন্য কোনো রাইটারের বইও করতে পারেন। তবে আমাদের কাছে মনে হয় খায়রুল বেসিক ম্যাথটা বেশি সাজানো গোছানো। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে সাধারণ জ্ঞান। আচ্ছা, 2 নাম্বারে যে বিষয়টা সাধারণ জ্ঞান, ও আচ্ছা, আপনারা তো আর একটা বিষয় মনে হয় জানেন না, বুয়েটের নন ডিপার্টমেন্টের মান বন্টনটা আপনাকে দেখানো হয়নি। আপনি একটু 2 মিনিট সময় নেব, একটু মান বন্টনটা দেখেন বুয়েটের জন্য। বুয়েটের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস যেটা ঘটে সেটা হচ্ছে ম্যাথ মানে জেনারেল ম্যাথ আর কি, ম্যাথে বেশিরভাগ ক্ষেত্রে 20 মার্ক থাকে। বেশিরভাগ ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলিনি, বেশিরভাগ ক্ষেত্রে বলছি। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথে থাকে 20 মার্ক,
2 হচ্ছে জিকে। জিকে মানে কি জানেন? জিকে জেনারেল নলেজ, জেনারেল নলেজ থেকে থাকে 20। আচ্ছা 3 নাম্বার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, আমি এটা বেশিরভাগ মোস্ট অফ দ্য কেস বলছি, হ্যাঁ মেজরিটি কেস বলছি, এর মানে এই না যে সর্বদাই এমনটা হবে। আচ্ছা বাংলা প্লাস ইংলিশ 10 মার্ক থাকবে যদি 60 থাকে। আর হচ্ছে 4 নম্বরে হচ্ছে পাওয়ার সেক্টর 10 মার্ক। যদি 60 মার্ক থাকে তাহলে প্রশ্নের মানবন্টনটা ঠিক এইরকম হয় মোস্ট অফ দ্য কেস। তবে আবার যদি 40 থাকে, 40 মানে 40 যদি থাকে, সেক্ষেত্রে এখানে 20, এখানে 20, এখান থেকে 10, এখান থেকে 10 কমে যাবে, 40 হবে। আবার এমনও আছে যে আপনার হচ্ছে এই পাওয়ার সেক্টরটা থাকবে না। যেমন পরীক্ষাটা যদি পাওয়ার সেক্টরে না হয়, ধরেন আমাদের যেমন নেট সেক্টরের পরীক্ষা বা গ্যাস সেক্টরের পরীক্ষা, সেখানে আসলে পাওয়ার সেক্টর তারা দিয়ে কি করবে, তারা দিতে চায় না। তো যে কারণে আসলে তখন কি করে, তখন দেখা যায় 10 10 10 10 করে 4 10 40 থাকে, বাংলাতেও 10, ইংলিশেও 10 থাকে তখন। হ্যাঁ এটা আসলে ভ্যারি করে, এটা আসলে চেঞ্জ হয়। এটা কিন্তু একদম, আমি আবারও বলতেছি, এটা কিন্তু ফিক্সড না। মোস্ট অফ দ্য কেসে এমনটা হয়, আবার বেশিরভাগ ক্ষেত্রে আপনার এটা হয়। তবে এর বাহিরেও হয়, এর বাহিরে যেটা বললাম সেটা হয়তো পাওয়ার সেক্টরের পরীক্ষা না হলে পাওয়ার সেক্টরটা থাকবে না। আর পাওয়ার সেক্টর যদি না থাকে তাহলে এখান থেকে আপনার 10 10 10 10 করে 40 হবে। হ্যাঁ চারটাতে, বাংলাতেও তখন 10, ইংলিশেও 10। আচ্ছা এখন আপনার একটা জিনিস খেয়াল করেন, আপনি কি দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথে 20 থাকে? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জিকেতে 20 থাকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাওয়ার সেক্টরে 10 থাকে। তো পাওয়ার সেক্টরের 10 এটা তো আসলে প্রতি পরীক্ষার আগেই, পরীক্ষার ডেট দেওয়ার পরপরই দেখবেন ফেসবুক পেজ থেকে শুরু করে, গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন দোকানে পাওয়ার সেক্টরে শিট পাওয়া যায়, তখন আপনি এটা কিনে নেবেন। আচ্ছা এইটা নিয়ে আমরা চাপ নিলাম না, এটা নিয়ে চাপের কিছু নাই। একটা আপডেট শিট পাওয়া যাবে, এটা আপনি ডাউনলোড করে অথবা কিনে নিয়ে পরে শেষ করবেন। 20 টাকা 30 টাকার মতো দাম হবে হয়তো সর্বোচ্চ। এখন আমাদের এই যে ম্যাথ, ইংলিশ, জিকে, এগুলোর জন্য আমরা কি বই পড়বো? তবে এইগুলো যেহেতু নন ডিপার্টমেন্ট বিষয়টা একদম নন ডিপার্টমেন্ট স্যারেরা বললেই সুন্দর হয়। তো তারপরেও আমি একটু বলে দিচ্ছি যে আমার চয়েসের সাথে আপনার চয়েস মিলবে বিষয়টা এমন না, আপনার চয়েসটা ভিন্ন হতে পারে, আপনি ভিন্নটাও বলতে পারেন। তবে আমরা সাজেস্ট করি এখানে বেসিক ম্যাথটা, খাইরুল বেসিক ম্যাথ। আচ্ছা জিকেটা হচ্ছে আমাদের যে জিকে যিনি স্যার আছেন, উনি সাদ্দাম ভাই, খুব সম্ভবত ওনার নাম সাদ্দাম। ওনার হচ্ছে শিট আছে, আমি দেখছি যে ওনার শিটটা সবাই নাই, এবং ওনার শিটটা অনেক সুন্দর সাজানো গোছানো। শিটটা পড়বেন, পাশাপাশি আপনি যে কোনো ডাইজেস্ট পড়তে পারেন, যে কোনো ডাইজেস্ট, অথবা আপনি চাইলে আপনার পছন্দনীয় যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই প্রথম থেকে বেসিক আকারে পড়তে পারেন। বাংলা আমাদের বাংলা স্যার আছেন, ওনার লেখা বই আছে, আমি দেখি নাই যদিও, মানে বই আছে, আমি ভেতরটা দেখি নাই, উনি ওই বইটাই পড়ান, আপনি চাইলে ওই বইটা নিতে পারেন। পাশাপাশি আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে অগ্রদূত পড়তে পারেন। অগ্রদূতটা আমার কাছে ভালো মনে হয়। তো এই না যে আপনাকে অগ্রদূতই নিতে হবে, তবে আপনি পড়তে পারেন। আর ইংলিশ তো কম্পিটিটিভ ইংলিশ, এটা তো সর্বজন স্বীকৃত, কম্পিটিটিভ ইংলিশ বইটা আপনি কালেক্ট করতে পারেন বাজারে। আবার আরেকটা বই সম্ভবত নতুন আসছে, এসএ আলম স্যারের, সম্ভবত এসএ মানে প্রিপারেশনের একটা বই আর কি, আমি নামটা সঠিক ভুলে গেছি। ও বইটা মোটামুটি সুন্দর। আপনারা চাইলে ইংলিশের জন্য কম্পিটিটিভ এবং ওই বইটা, আর বাংলার জন্য অগ্রদূতটা পড়লেই আসলে হওয়ার কথা। তারপর আপনার চয়েস অনুযায়ী আপনি ভিন্নতা নিয়ে আসতে পারেন, বাংলা স্যারের বইটাও নিতে পারেন। আর ম্যাথের জন্য বেসিক ম্যাথ, জিকে হচ্ছে আপনার পছন্দ, এবং আমাদের যে স্যার ক্লাস নেবেন তার শিট থাকবে, এই শিট থেকে পড়বেন। ঠিক আছে, আশা করি নন ডিপার্টমেন্ট নিয়ে আমাদের আসলে আর কোনো সমস্যা থাকার কথা না। কোনো প্রশ্ন আছে? এইটা ঠিক নাই, এটা আসলে আপনার তাদের যখন যা ইচ্ছা তাই করে। তবে বেশি থাকে ইলেকট্রিক্যাল থেকে, যদি পদের নাম হয় উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বেশিরভাগ প্রশ্ন এখানে ইলেকট্রিক্যাল থাকবে। আর হচ্ছে ইলেকট্রনিক্স থেকেও বেশ কিছু 2টা 3টা প্রশ্ন, বা 2টা, কমপক্ষে তো 2টা 1টা 2টা থাকবেই। ঠিক আছে, আর যদি উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স হয়, সেক্ষেত্রে ইলেকট্রনিক্সের প্রশ্ন তো থাকবেই, পাশাপাশি ইলেকট্রিক্যালও থাকবে। এই ক্ষেত্রেও খুব সম্ভবত ইলেকট্রিক্যাল থেকে বেশি থাকবে। তো আসলে আপনার এইটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স আর আলাদা করার সুযোগ নাই, এটা আলাদা করছেন আপনি ডিপ্লোমায়, এখন ডিপ্লোমা শেষ হয়ে আসছে, এখন আর আলাদা করতে পারবেন না। ইভেন যে কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকেও বের হয়ে আসছে, তারও এগুলো সব করতে হবে। আসলে এটা নির্ভর করে বুয়েটের মর্জির ওপর। বুয়েটের ওনারা যে স্যার প্রশ্ন করেন, আপনারা তো জানেন না মনে হয়, স্যারেরা কিন্তু একটু দুষ্ট হয়।
তো স্যারেরা দুষ্ট হওয়ার কারণে তারা ওই যে দুষ্ট দুষ্ট জায়গা থেকে, যেখান থেকে দিলে আপনি ভুল করবেন, এই জায়গাগুলো থেকেই তারা প্রশ্ন করে। তো এটা নির্ভর করে একান্ত তাদের উপরে, তারা কোন পার্ট থেকে কয়টা প্রশ্ন দেবে। ঠিক আছে, আমার প্রাথমিক আলোচনা আশা করি এখানেই শেষ। ঠিক আছে, এখন আমি আপনাদের যদি এইটুকুতে আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমাদের লাইভে যারা যুক্ত আছেন তাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি আসলে লাইভের প্রশ্নগুলো এখন চেক করব। কেউ কি কোনো প্রশ্ন করছেন? করেন নাই? ওকে, আচ্ছা। অ্যাপসে যারা যুক্ত আছেন তাদেরও আর কোনো প্রশ্ন নাই। এখন আমি আমার পড়ানোর বা আলোচনার টপিকে চলে যাব। আমার আলোচনার টপিক হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। অ্যানালগ ইলেকট্রনিক্স। আচ্ছা, আমার টাইম খুবই কম, আর মাত্র 11 মিনিট আছে। আসলে আমি এই সব প্রাথমিক ধারণা দিতেই সময় সব চলে গেছে। তো আসুন, অ্যানালগ ইলেকট্রনিক্সের আমরা আসলে কি কি পড়বো আগে সেটা দেখে ওভারভিউ অফ অ্যানালগ ইলেকট্রনিক্স দেখি। আমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডায়োড। ডায়োড পড়তে হবে। আমি এই সিকোয়েন্স অনুযায়ী পড়াই, আমি যে সিকোয়েন্সে এখন লিখছি। হ্যাঁ, তো ডায়োড, তারপরেই আমরা করব ক্লিপিং সার্কিট। এটার পরে এটা করানোর উদ্দেশ্য হচ্ছে ডায়োডের বেসিক দিয়ে ক্লিপিং হয়ে যায়, এবং ডায়োডের বেসিক খুবই সহজ। এটা যদি আপনি ভালো বোঝেন, ক্লিপিং আর বিষয় না, একদম শেষ হয়ে যায় সাথে সাথে। তারপরে 3 নম্বরে যেটা করব সেটা রেকটিফায়ার। আচ্ছা, এইটাও 3 নম্বরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে ডায়োড দিয়ে রেকটিফায়ার তৈরি হয়, তার মানে এখানেও ডায়োড আছে, ডায়োডের থিম দিয়ে এটা আমার দ্রুত পার হয়ে যায় বা ইজিলি বোঝা যায়। আচ্ছা, 4 নম্বরে করব জেনার ডায়োড। জেনার ডায়োড 4 নাম্বার। 5 নম্বরে করব আমরা ট্রানজিস্টর। ট্রানজিস্টর খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। হ্যাঁ, ট্রানজিস্টর। 6 নম্বরে আমরা করব অপ এম্প। অপ এম্প মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ার। আচ্ছা, 7 নম্বরে আমরা করব মসফেট। আচ্ছা, তারপরে করব ফেট, তারপরে হচ্ছে অসিলেটর, তারপরে অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এটা আমি একটাই দিলাম কারণ এটা একটাতেই লিখলাম। এগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক, আমি আলাদা করি নাই, তার একটা বিশেষ কারণ আছে, কারণটা আপনাকে বলতেছি। তো বুয়েট যেটা করে, বুয়েট নর্মালি আপনার এই 1 থেকে শুরু করে এই 6 পর্যন্ত এর মধ্য থেকেই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের প্রশ্নগুলো রাখার চেষ্টা করে, এবং সচরাচর এই জায়গা থেকেই বেশি থাকে। মোস্ট অফ দ্য কেস এখান থেকেই প্রশ্ন থাকে, বেশি সংখ্যকবার এখান থেকেই প্রশ্ন থাকে, এইটুকু থেকেই প্রশ্ন থাকে। তো তাছাড়া এই যে আমরা যে টপিকগুলো এখানে লিখলাম, এগুলো আসলে লেস ইম্পর্টেন্ট। তার মানে এই না যে এগুলো আমরা করব না, এগুলোও করব, কিন্তু এগুলো লেস ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিসকে ফলো করার চেষ্টা করি যে আপনার যদি প্রিপারেশন, আপনার হয়তো ইলেকট্রনিক্স ক্লাসটা এখন শুরু হবে না, জাস্ট আমি লাইভ ক্লাস নেওয়ার পর হয়তো অফ হয়ে যাবে। তারপর হয়তো আপনাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আগে শুরু হবে, ডিসি সার্কিট শুরু হবে। এই দুইটা প্যারালালে চলবে। চলার পরে আপনি যখন ডিসি সার্কিটের একটা অবস্থানে চলে যাবেন বা একটা জায়গায় চলে যাবেন, ততদিনে আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স শেষ হবে, তারপর আমি অ্যানালগ ইলেকট্রনিক্স নিয়ে ঢুকবো। তো এখন ওইদিকে যখন ডিসির সাথে তো প্যারালালে, আমি তো ইলেকট্রনিক্সের এগেইনস্টে ঢুকলাম, ওইদিকে ডিসি সার্কিটের প্যারালালে তো একটা ওই জায়গাটা খালি হয়ে যাবে, ওইটা শেষ হয়ে যাবে, ওখানে এসি সার্কিট ঢুকবে, এসি মেশিন ঢুকবে, ডিসি মেশিন ঢুকবে। আমি হয়তো আপনাদের খুব সম্ভবত এটার পর কমিউনিকেশনে আসতে পারি, বা কোথাও না কোথাও আমি আবারও আসতেও পারি, নাও আসতে পারি, হয়তো আমি ইলেকট্রনিক্সে থাকবো। এখন যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে ধরেন আমি আপনাকে মসফেট পর্যন্ত করাতে পারলাম, আমি চাইলাম মসফেটের পরে অপ অ্যাম্প দিতে, অপ অ্যাম্প করাতে। তো আমি মসফেটে আসছি, আসার পরেই আপনার একটা পরীক্ষার ডেট পড়ে গেল, তো আপনি পরীক্ষা দিতেও গেলেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট টপিক হিসেবে অপ অ্যাম্প থেকে প্রশ্ন আসলো। তো আপনার কিন্তু সব ক্লিয়ার, অপ অ্যাম্পটাই শুধু ধরা হয়নি, কিন্তু অপ অ্যাম্প থেকেই প্রশ্ন আসছে। এবার কি হবে? আপনার পরীক্ষাটা খারাপ করবেন। এই কারণে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এই ধারাবাহিকতা মেনটেন করি যে আপনার এই ইম্পর্টেন্ট টপিকগুলো যেন শেষ হয়। তো শেষ হওয়ার পরেই যদি কোনো পরীক্ষা হয়, তো আমি আপনাকে কি বলতেছি যে হচ্ছে মেজরিটি কেস বা আপনার হচ্ছে মোস্ট অফ দ্য কেস আপনার এখান থেকেই প্রশ্ন থাকবে। তো এখান থেকে যদি থেকে যায় আপনি পরীক্ষা পেরে গেলেন। তো যেখান থেকে আসেই না
সেটা তো আসলে লেস ইম্পর্টেন্ট, ওখান থেকে আসবে এটা ধরে নেওয়ার কোনো সুযোগ নাই, আসতেও পারে নাও আসতে পারে, তবে সচরাচর এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয়। হ্যাঁ, তবে মসফেট থেকে একটা প্রশ্ন আসছিল খুব সম্ভবত সিলেট গ্যাস ফিল্ডে, খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি সিলেট অথবা এইরকমই হতে পারে, সিলেট অথবা সুন্দরবন গ্যাস ফিল্ড এইরকম কোনো একটার হতে পারে, আমার এক্স্যাক্ট মনে নাই, তবে খুব সম্ভবত সিলেট হবে, এখান থেকে প্রশ্ন আসছিল। আবার অসিলেটর থেকেও প্রশ্ন আসছিল। তো এগুলো খুব রিয়ার কেস, মানে আসে না বললেই চলে, কিন্তু হঠাৎ হঠাৎ ওই যে বললাম না, স্যারেরা অনেক দুষ্ট হয়, টিচাররা বলতেই অনেক দুষ্ট হবে, তো তারা তো দুষ্টমি একটু করবেই, আপনার এখানে ওখান থেকে প্রশ্ন দেবে, তো এইটা যেন আপনি এইটা দেয়। আমরা এই প্রত্যেকটা টপিক এখানে গুরুত্বপূর্ণ। আমি এই 8 নাম্বারে 7 নাম্বারে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিক, তার মানে এগুলো আমরা পরে করব। লেস ইম্পর্টেন্ট মানে এই না যে এগুলো আমরা করব না, এগুলো আমরা করব কিন্তু পরে করব, আমরা ইম্পর্টেন্ট গুলাকে আগে করব। আশা করি বুঝতে পারছি, বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার? যারা অ্যাপসে যুক্ত আছেন একটু সাড়া দেন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ডিপ্লোমায় এইটা সম্পর্কে কি জেনে আসছি, এগুলা সম্পর্কে কি পড়ে আসছি, এখানে এসে কি পড়ব। ডিপ্লোমায় আমরা ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পড়ছি, একটা ডায়োড কিভাবে কাজ করে এটা দেখছি। আমরা যেটা করি নাই সেটা হচ্ছে আমরা ম্যাথ করি নাই, বা একাধিক ডায়োড বিভিন্নভাবে কানেক্টেড থাকলে এই টাইপের কন্ডিশনগুলো আমরা চেক করি নাই, এখানে আমাদের এগুলো চেক করতে হবে। ক্লিপিং সার্কিটের আমরা ডিপ্লোমায় শুধুমাত্র সংজ্ঞা পড়ছিলাম, প্রকার পড়ছিলাম, প্রত্যেক প্রকারের সংজ্ঞা পড়ছিলাম, কিন্তু আমরা এই আউটপুট ওয়েভ শেপগুলো আঁকি নাই। তো এখন আমরা সেগুলো আঁকবো। আমরা রেকটিফায়ারের হাফ ওয়েভ রেকটিফায়ার কাকে বলে, প্রকার এবং প্রত্যেকটা সংজ্ঞা পড়ছিলাম, কিন্তু ম্যাথ করি নাই। তো আমরা এখানে সেগুলা করব। প্রত্যেকটার ক্ষেত্রে একই কেস, আমরা ডিপ্লোমায় সর্বোচ্চ সংজ্ঞা, কার্যপ্রণালী এগুলো পড়ে মুখস্থ কইরা বা সামনে পরীক্ষার আগের দিন একদম ফুল স্পিড দিয়ে একটা পড়া দিয়ে কোনো রকমের মুখস্থ কইরা পাস টাস কইরা চলে আসছি। তো আসার পরে আমরা ওখান থেকে আসলে কিছু শিখি নাই বললে ভুল হবে, যেটুকু শিখছি তার আসলে কিছুই এখানে লাগবে না। এখানে যেটা লাগবে ওইটুকু তো আপনাকে শিখাতেই হবে, পাশাপাশি আমাকে ম্যাথমেটিক্যালি বিশ্লেষণগুলো দেখতে হবে। তো আপনি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ছিলেন এবং এই শব্দগুলা বা এই ডিভাইসগুলো আপনি চেনা দেখে আপনি ভাবেন না যে আপনার ইলেকট্রনিক্স শেষ হয়ে গেছে। তো ইলেকট্রনিক্স আসলে কিছুই শেষ হয়নি। আপনি জব প্রিপারেশনের 2%ও ডিপ্লোমায় কমপ্লিট করে আসেননি, এটা নিশ্চিত থাকেন। আর যদি অ্যাডমিশন দিয়ে থাকেন তাহলে হয়তো না মানে কি, কেউ একজন না বলছেন, মানে হুদাই না বললেন মানে কি, আসলে কিসের না, পুরোটা লেখা না বলেন তাইলে সুন্দর হয়। আচ্ছা, তো এখন আমরা এখানে যেটা করব এগুলোকে আসলে ম্যাথমেটিক্যালি বিশ্লেষণ করব, ঠিক আছে? এবং বুয়েটে ম্যাথ টাইপের প্রশ্ন আছে, এখান থেকে কিছু ফিগার আসে, আমি 3টা ফিগারকে পড়াই, এই 3টাই যথেষ্ট। তারপরেও চাইলে আমরা আরো কিছু দেখাই। তো যাই হোক, আমরা এখন সেখানে যাব না, আমরা একটু আলোচনায় যাওয়ার চেষ্টা করি। প্রথম কথা, আমার অ্যানালগ ইলেকট্রনিক্সের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ডায়োড। আমি এতক্ষণ আপনাদেরকে আমাদের জব প্রিপারেশন সম্পর্কে একটা পূর্ণ ধারণা দিলাম, আমাদেরকে কি পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে এবং আমাদেরকে কোন বইগুলো আমরা ফলো করব এই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিলাম। আমাদের পরীক্ষাগুলো কোথায় হয়, পরীক্ষার ধরনটা কেমন হয়, ডিজিটাল ইলেকট্রনিক্সের কি কি টপিক ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্সের স্যার আসবে, উনি আসবেন একটু পরে, আসার পরে উনি বলবেন। তবে নর্মালি জব প্রিপারেশনের জন্য আমরা যেটা দেখে অভ্যস্ত। আমি আসলে ভাই, আমি একদম পড়াচোরা একটা মানুষ, আমি আসলে খুব কম পড়তে চাই, কম পড়ার দলে, সেহেতু আমি কম মানে যেটুকু না হইলেই না, যেটুকু হইলে আমার যথেষ্ট, আমি সেটাকেই সাজেস্ট করি। আপনাদের স্যার আসবে, ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে উনি বলবে। তবে মোস্ট অফ দ্য কেস আপনার হচ্ছে গেট ডিজাইন, তারপরে হচ্ছে আপনার অ্যাডার, সাবস্ট্রাক্টর, কে ম্যাপ, এই টাইপের মধ্যে থেকেই থাকে। তবে এখন পর্যন্ত আসে নাই, সাবস্টেনে শুধুমাত্র গেট ডিজাইন থেকেই প্রশ্ন আসছে, এর বাহিরে আসলে আসে নাই। তারপরেও কিন্তু আপনার এখানে তো সব করতেই হবে, তাই না? কোথায় থেকে কি দেবে তার তো ঠিক নেই। তো আসুন, আমি যেটা বলতেছিলাম যে এই ছিল আমার হচ্ছে একটা জব প্রিপারেশন নিতে গেলে আপনাকে যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো প্রথমে আপনাকে ধারণা দিলাম। আপনার মনের মধ্যে আর 3টা প্রশ্ন আছে, এই 3টার প্রশ্নের উত্তর দিব আমি, দেওয়ার পর আমি আমার আলোচনায় চলে যাব। 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে স্যার বা ভাইয়া, আমার সিজিপিএ কম, আমি কি আসলে জব প্রিপারেশন নেব কিনা। আপনি মানে
ভাবে ভাবছেন যে আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। তো আপনার যদি সিজিপিএ 3.00 থাকে, 3.00 থাকে তাইলেই এনাফ। আমি মনে করি আপনি জব প্রিপারেশন নেওয়ার জন্য যোগ্য। 3.00। আমি এমনও মানুষকে চিনি যাদের 3.09-এও চাকরি হয়েছে, 3.15-এও পাওয়ার সেক্টরে চাকরি করে, এমন মানুষকেও চিনি। তার মানে সিজিপিএ খুব একটা ফ্যাক্ট না, আপনি যদি আবেদন করতে পারেন তাহলেই এনাফ। 2.5-এও হয়, কিছু কিছু সরকারি চাকরিতে 2.5-এও হয়। তো আমার মনে হয় যে আপনার যদি 2.75 সিজিপি এর ওপরে অথবা 3.00-ই থাকে তাহলে আপনার প্রিপারেশন নেওয়া উচিত, জব প্রিপারেশন নেওয়া উচিত। এখন কথা হচ্ছে এরপরে আরেকটা প্রশ্ন হয় যে ভাইয়া আমি হচ্ছে প্রাইভেট পলিটেকনিকে ছিলাম, তো প্রাইভেট পলিটেকনিকের থাকার কারণে আমার কোনো সমস্যা হবে কিনা। তো এটার উত্তর হচ্ছে আসলে আপনি কোন পলিটেকনিকে পড়ছেন তার উপরে কোনো মার্ক নাই, এটা আসলে মার্ক থাকে না। কারণ 100 মার্কের লিখিত পরীক্ষা হয়, সেখানে আপনার এরকম প্রশ্ন আসবে না আপনি কোন পলিটেকনিকে পড়ছেন, যদি না থাকে তার মানে এরকম কোনো এখানে কোনো মার্ক নাই। সেকেন্ড কথা, ভাইবার জন্য মার্কটা নির্দিষ্ট থাকে যে আপনি কম্পিউটার টেস্টে এত মার্ক, বা হচ্ছে আপনার এই কয়টা প্রশ্ন করবে তার জন্য এত মার্ক, এত সিজিপিএ হবে। এখানে হয়তো কিছু মার্ক ভ্যারি করে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে সিজিপিএর উপরে একটা মার্ক থাকে, সেটা খুবই নগণ্য। তো এবার আপনি কোন পলিটেকনিকে পড়ছেন এর জন্য কোনো মার্ক থাকে না। যেহেতু আপনার কোন পলিটেকনিকে পড়ছেন এর জন্য কোনো মার্ক নাই, তার মানে আপনি সরকারিতে পড়ছেন না বেসরকারিতে পড়ছেন এটা নিয়ে কোনো মাথা ভাবার কোনো সুযোগ নাই। তার মানে আপনি যদি প্রাইভেট পলিটেকনিকে থাকেন, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র নীলক্ষেত থেকে সার্টিফিকেট বানায় নিয়ে না থাকেন, ঠিক আছে, সার্টিফিকেটটা যদি রিয়াল হয়, মানে যে কোনো পলিটেকনিক থেকে একটা সরকার স্বীকৃত, হ্যাঁ, কোনো পলিটেকনিক থেকে যদি আপনি সার্টিফিকেট পেয়ে থাকেন, আপনি জব প্রিপারেশন নিতে পারেন। আপনার সিজিপিএ যদি 3 ওপরে থাকে তাহলে আপনি জব প্রিপারেশন নিতে পারেন। থার্ড প্রশ্ন হচ্ছে যে আমাদের টাকা ছাড়া চাকরি হয় কিনা, এইরকম একটা প্রশ্ন থাকে সবারই। তো আমি একটা জলজান্ত প্রমাণ আপনাদের সামনে আছি। আমার নিজেরই চাকরি হয়েছে, কখনো কোনো টাকা পয়সা লাগে নাই, কোনো কিছু লাগে নাই, শুধু নিজেকে সময় দিতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, এবং আমি যাদেরকে চিনি কারোই টাকা পয়সা দিতে হয় নাই। আপনার উপসহকারী প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এখনো দুর্নীতি মুক্ত। এখন অনেকেই বলবেন তাইলে আন্দোলন কেন হচ্ছে, আমি ওই দিকে যাচ্ছি না, এটা একটা বিতর্কিত বিষয়। আমি আপনাকে এটা ইনশিওর করতেছি যে বুয়েট আমাদের যে পরীক্ষাগুলো হয় তার বেশিরভাগ কিন্তু এই 3টা প্রতিষ্ঠানে, আর এই 3টা প্রতিষ্ঠানেই যেহেতু শতভাগ স্বচ্ছ হয়, তার মানে আমার তো টাকার প্রশ্নই আসে না। টাকা কোথায় দেবো বা দুর্নীতি কোথায় করবো, দুর্নীতি করার কোনো সুযোগই নাই। আপনার মেধা থাকলে, আপনি প্রিপারেশন নিলে, মেধা তো বিষয় না, মেধা হচ্ছে আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি চাকরি পাবেন। আমার সিজিপিএ ছিল 3.36, খুব বেশি সিজিপিএ না, এটা বড়লোক সিজিপিএ না, গরিব সিজিপিএ। তো আমি অবশ্য চাকরি হওয়ার আগে বলতাম 3.63, তো এখন অবশ্য চাকরি হওয়ার পরে এখন আমি সত্যিটা বলি আর কি, যে 3.36। তো আগে 3.36 বললে সবাই কি ভাবতো যে 3.36 মনে হয় স্টুডেন্ট খারাপ। তো চাকরি হওয়ার পর এখন রিয়ালটা বলি, যখন 3.63 বলতাম তখনও আচ্ছা খুবই ভালো। তো আসলে বিষয়টা তা না, সিজিপিএ কোনো ফ্যাক্ট হয় নাই, সিজিপিএ আসলেই কোনো ফ্যাক্ট না। তো তার মানে আমরা আমাদের 3টা প্রশ্নের উত্তরই ক্ষেত্রে 2.75ও থাকে, তাহলে পুরোটাই আল্লাহ ভরসা, বাকিটা হচ্ছে আপনার চেষ্টা, এবং আল্লাহ যদি আপনার তকদিরে রাখে এবং আপনার যদি চেষ্টা সফল থাকে, আপনার গাইডলাইন যদি সঠিক থাকে, তাহলে আসলে আপনি যোগ্য হবেন, আশা করা যায়। কারো কোনো প্রশ্ন আছে এখন আর কিছু এইটুকুর ভিতরে? জি, আচ্ছা 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 ঠিক আছে, কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার প্রশ্নটা আসলে অনেকটা হচ্ছে, এটা বলা যায় এটা হচ্ছে আধ্যাত্মিক প্রশ্ন। হ্যাঁ, আধ্যাত্মিক বলছি কেন? আধ্যাত্মিক বলার কারণ হচ্ছে যে আপনি জব অ্যাডমিশনটা কিভাবে দিচ্ছেন এইটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। আপনি যদি সিরিয়াস অ্যাডমিশন দিয়ে থাকেন, যে আপনি চান্স পাওয়ার জন্য অ্যাডমিশন দিয়েছেন, যে আপনার টার্গেট ছিল যে আপনি অ্যাডমিশন চান্স পাবেন, কিন্তু আপনার দুর্ভাগ্যজনকভাবে আপনি চান্সটা পাননি, হয়তো মহান আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে রাখেনি, সেক্ষেত্রে কি হবে? আপনি যদি সিরিয়াস অ্যাডমিশন দিয়ে থাকেন, তাহলে আমি যেটা মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে, সেটা হচ্ছে 75 প্লাস হচ্ছে 8 বা হচ্ছে 80% ক্লিয়ার হয়। 75 অথবা 80%, এটা আমার ক্ষুদ্র অভিমত, আমি অন্য কারোটা বলছি না, আমি আমারটা বলছি। সেটা কখন? যখন আপনি সিরিয়াসলি অ্যাডমিশন দেবেন। আপনার অ্যাডমিশনের টার্গেটটা যদি হয় সিরিয়াস,
ওই রকম না যে আসি ঘুমাচ্ছি পড়তেছি, মানে একটা ভাব নিচ্ছি যে আমি ডুয়েট অ্যাডমিশন দেবো, এই টাইপের হলে না। এই টাইপের হলে আপনি কতটুকু পড়ছেন সেটা তো আমি জানি না। তবে যে সিরিয়াসলি অ্যাডমিশন দেবে তার কিন্তু আসলে 75 থেকে 80% ক্লিয়ার হয়ে যায়, বাকি 20% সে চাইলে নিজেও শেষ করতে পারে। আমি এই জন্যই প্রথমেই যারা আপনার হচ্ছে জব প্রিপারেশন নিতে চায় আমি তাদেরকে বলি, আপনার যদি সুযোগ থাকে আপনি একবার আগে ডুয়েট অ্যাডমিশন দেন। কারণ ডুয়েট অ্যাডমিশন যদি আপনি সিরিয়াসলি দেন, আপনি আসলে অনেক কিছু শিখে যাবেন, অনেক ক্যালকুলেশন আপনি শিখে যাবেন, অনেক ফাংশন আপনি শিখবেন, অনেক কিছু আপনি ডিপার্টমেন্টের অনেক কিছু ক্লিয়ার করে আসবেন। তো বাকিটুকু কিন্তু আপনি চাইলে আমাদের ডিরেকশন নিয়ে আপনি নিজেই শেষ করতে পারবেন। তো আমি এই জন্য বলি, যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, ফার্স্ট অফ অল আপনি অ্যাডমিশন দেন। যদি সুযোগ সামর্থ্য না থাকে তাহলে তো আর কিছু করার নেই। যদি থাকে তাহলে সিরিয়াসলি একবার অ্যাডমিশন দেন, দেওয়ার পর জব প্রিপারেশনের আপনার এত পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি। বাকিটুকু যেটুকু বাদ থাকে এটুকু আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন। আর কোনো প্রশ্ন? আমার টাইম কি ঠিক আছে, শেষ করব? আচ্ছা, যেহেতু আপনাদের সাথে আপনাদের প্রশ্নের উত্তর এবং আমার পুরো ডিরেকশন দিতে আমার টাইমটা শেষ হয়ে গেছে, এরপরে আর একটা ক্লাস আছে, সেহেতু আমাকে বিদায় নিতে হচ্ছে। আমি আগামী ক্লাস যেদিন হবে সেদিন আমি আপনাদেরকে এটা আমি চেষ্টা করব খুব রিসেন্ট একটা ক্লাস দিয়ে আমি আপনাদেরকে ডায়োড এবং হচ্ছে আগামী কিছুদিন পর থেকে আপনারা আমার প্রত্যেকটা টপিকের ভিডিও আমাদের পেজে পাবেন, আমরা ভিডিও করার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি প্রত্যেকটা টপিকের উপরে আমি একটা করে ভিডিও দিব। এবং আপনাদের ক্লাসেও আমি থাকবো ইলেকট্রনিক্স নিয়ে, অ্যানালগ ইলেকট্রনিক্সটা নিয়ে পুরো পার্ট। আপনারা যারা দূর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে জব প্রিপারেশন নিতে চান, গাজীপুর আসার সুযোগ নাই, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, আপনাদের একটা প্রিপারেশনটাকে একটা লেভেলে আমরা নিয়ে যেতে পারবো। তো আমি শেষ করছি, এরপরে আর একটা ক্লাস আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ডিজিটাল ইলেকট্রনিক্স ক্লাসটাতেও আপনারা থাকবেন এই আশা রেখে, এবং আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।